গুড মর্নিং টু অল। আরবি প্যারামেডিক্যালের যে সমস্ত পোস্টগুলো আছে, নার্সিং সুপারিনটেনডেন্ট, ফিল্ড ওয়ার্কার, ফার্মাসিস্ট, ল্যাব টেক, এই সমস্ত যত পোস্ট আছে সমস্ত পোস্টের পরীক্ষা হবে 28, 29, 30 এই 3 দিনের মধ্যে। কোনো কোনো পোস্টের 28 তারিখ, কোনো কোনো পোস্টে 29 তারিখ, কোনো কোনো পোস্টে 30 তারিখ। যেটা এখন অবধি জানা গেছে, ফিল্ড ওয়ার্কার 28 তারিখ, 29 তারিখ হচ্ছে নার্সিং সুপারিনটেনডেন্ট, 28 তারিখ হচ্ছে ফার্মাসিস্ট, আর 30 তারিখ ল্যাব টেক, এরকম জানা যাচ্ছে এখন অবধি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে 3টে শিফটে পরীক্ষা হবে। ফার্স্ট শিফট সকাল 9টা থেকে, সেকেন্ড শিফট হচ্ছে 12টা 45 থেকে, এবং থার্ড শিফট হচ্ছে বিকেল 4:30 থেকে। সবার পরীক্ষা 1.5 ঘন্টা করে হবে, কিন্তু পরীক্ষার আগে দেখবে একটা রিপোর্টিং টাইম দেওয়া আছে। মোটামুটি পরীক্ষা শুরুর 1.5 ঘন্টা আগে থেকে শুরু হবে, এবং পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে রিপোর্টিং টাইম শেষ হয়ে যাবে, মানে সেই টাইমের মধ্যে তোমাদেরকে সেখানে পৌঁছাতে হবে। তো অনেকেই জানতে চাইছিলে যে কী কী ডকুমেন্টস নিয়ে যাবো বা কী কী নিয়ে যেতে হবে, সেটা নিয়ে একটু বলে দিতে। তো সেটাই বলে দিচ্ছি। দেখো, মেন কথা আছে, প্রথমে হচ্ছে কী ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টসে প্রথমেই ওখানে স্পষ্ট বলা আছে সব কিছুই, তাও আমি আরেকবার বলে দিচ্ছি যেহেতু অনেকে বলেছিল। প্রথম হচ্ছে আধার কার্ড লাগবেই। যদি অরিজিনাল পাও খুব ভালো, যদি অরিজিনাল কোনোভাবে না থাকে, ঠিক আছে, তোমরা চাইলে আধার কার্ড বের করে নিতে পারো। আধারের ওয়েবসাইট থেকে আধার কার্ড বা সাইবার ক্যাফেতে গিয়ে বললেই হবে আধার কার্ড বের করবো, বের করে দেবে, তারা প্রিন্ট করে দিয়ে দেবে, ওটাও ভ্যালিড। ওখানে লেখা আছে আধার কার্ডের প্রিন্ট আউটটাও চলবে। কিন্তু নর্মাল আধার কার্ডকে ছবি তুলে তোমরা স্ক্যান করে প্রিন্ট করবে, সেটা কিন্তু হবে না। আধার কার্ড হচ্ছে একটা গভর্নমেন্ট আইডি প্রুফ, ঠিক আছে। আধার কার্ড একটা গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটাতে ডিজিটালি সাইন থাকে। তো সে দেখবে অনেক সময় সেই সবুজ টিক থাকে না, ওরকম। তো ওটাও ভ্যালিড। তো এটা গেল আধার কার্ড বা এটা। এর সাথে যে কোনো একটা ডকুমেন্টস লাগবে, হয় আধার প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড, যে কোনো একটা। যদি কারো এরকম হয় যে কোনো ডকুমেন্টস তোমার কাছে নেই, তাও হবে। কীরকমভাবে হবে, সেটা হচ্ছে যে আধার কার্ডের আধার কার্ড বের করে দেবে, এবং প্যান কার্ডের মধ্যেও বলেছে প্যান কার্ড বের করলেও হবে। সেম আমার একজন চেনা পরিচিত একজন এরকম হয়েছে যে তার কাছে কোনো ডকুমেন্টস নেই সেরকম, ঠিক আছে, কোনো ডকুমেন্টসই নেই। সে বাড়ি থেকে, মানে যেখানে থাকে সেখান থেকে অনেক দূরে আছে, এবং সেখান থেকে তাকে পরীক্ষা দিতে যেতে হবে, বাড়ি যাওয়ার অপশান নেই। তো আমি তার জন্য তাকে বলেছি আধার কার্ড এবং প্যান কার্ড দুটোই সাইবার ক্যাফে থেকে বের করে নিয়েছে, এবং সেটা দিয়েই ভ্যালিড হয়ে যাবে। এবং যদি বলে যে ফটোটা নেই, ফটোটা খুঁজে বের করবে, যেভাবে প্রিন্ট করেছিলে বা যেখান থেকে প্রিন্ট করেছিলে, বা ফটোটা যেখান থেকে তুলিয়েছিলে সেখানে একবার খোঁজ নিয়ে দেখবে। যদি পাওয়া যায় খুব ভালো, যদি না পাওয়া যায় তাও অপশান আছে। কীরকম অপশান আছে, তোমার কাছে নিশ্চয়ই অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে। অ্যাপ্লিকেশন ফর্মটা না থাকলে ফরগট পাসওয়ার্ড করে অন্তত লগ ইন করতে পারবে আধার লগ ইন দিয়ে, ঠিক আছে। তো সেখান থেকে লগ ইন করে প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পরে তোমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মটার থেকে ক্রপ করে, মানে এডিট করে ওখান থেকে ছবিটাকে কেটে নিয়ে সেটাকে প্রিন্ট করে নিতে পারবে, মানে কাজ চালানোর জন্য যেটা বলছি। পরে সেগুলো হয়ে যাবে। তো তাহলে কেউ এমন হবে না যে কোনো ডকুমেন্টসের জন্য আটকে যাবে পরীক্ষা দিতে। এই ডকুমেন্টসগুলো যে কোনো দুটো লাগবেই। আধার কার্ডটা মাস্ট নিয়ে যেতে হবে, ওখানে দেখা আছে, এবং ওই ফটোটাই যেটা আপলোড করেছিল সেটাই লাগবে। কীভাবে বের করবে সেটা বলে দিয়েছি তোমাদের, যে এইভাবে প্রিন্ট করে নেবে যদি না খুঁজে পাও আগের ফটোটা, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে আধার আনলকের যে ব্যাপারটা, আধার তোমাদের আনলক করে রাখতে হবে। এরপর নর্মালি কী হয়, নর্মালি আধার লক কেউ করে না, ঠিক আছে। একবার সেই স্ক্যামের কথা উঠছিল, ওয়েস্ট বেঙ্গল না, গোটা ইন্ডিয়া ধরে, যে এই রকমের স্ক্যাম হচ্ছে, এই আধার থেকে তুলে নিচ্ছে ওটিপি দিয়ে। তো তখন অনেকে কী করেছিল, লক করে দিয়েছিল আধারটাকে। অনেক ইনফ্লুয়েন্সাররা ভিডিও বানিয়েছিল যে আধারটাকে লক করে দাও, তো তখন লক করে দিয়েছিল অনেকে। তো সেই ক্ষেত্রেই শুধুমাত্র তাদেরই আনলক করতে হবে, বাকি সবারই সহসমতেই আনলকই থাকে, ঠিক আছে। তো একবার সবাই চেক করে নিতে পারো মাই আধার ওয়েবসাইটে গিয়ে, যে আনলক, এবং মাই আধার ওয়েবসাইটে নিজের আধার নাম্বার দিয়ে লগ ইন করবে, মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেখান থেকে দেখে নেবে লক আছে না আনলক আছে। আরেকটা কথা, যাদের হচ্ছে অ্যাকাউন্ট আধারের সাথে ভেরিফাইড নেই, আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, এবং আমার চ্যানেলে এই নিয়ে ভিডিও আছে। তোমরা আমার চ্যানেলের ভিডিও দেখো না, তারপরে আমাকে বলতে এসো যে দাদা এরকম একটা ভিডিও বানালে ভালো হয়। কিন্তু না, আমার চ্যানেলে অলরেডি তোমরা যেগুলো এখন ইস্যুগুলো ফেস করছো, সেইগুলো আমার 4 থেকে 5 মাস আগে ভিডিওগুলো বানানো আছে। প্রত্যেকটার ভিডিও, যারা মক টেস্ট খুঁজে পাচ্ছ না কীভাবে দেবে, 3-4 মাস আগে ভিডিও বানানো আছে মক টেস্টের, কীভাবে দেবে, কোথায় কী, প্রত্যেকটা জিনিসের ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। চেক আউট করবে, ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কগুলো চেষ্টা করবে দিয়ে দেওয়ার আরআরবির, বা আমার চ্যানেলে আরআরবি প্লেলিস্টে গেলেই সবগুলো পেয়ে যাবে একসাথে। তো সেগুলো দেখে নেবে সব কিছু, আশা করি কারো কোনো সমস্যা হবে না। আর একটা যেটা, সেটা হচ্ছে যে এসসি এসটিদের ট্রাভেল পাস, সেটার ব্যাপারে আমি খুবই কম জানি। এসসি এসটিদের একটা ওই লগ ইন করলেই এসটি এসটির একটা ট্রাভেল পাস পাওয়া যাচ্ছে, সেখান থেকে নাকি এসসি এসটিরা ফ্রিতে ট্রাভেল করতে পারে। তো সেটার ব্যাপারে আমি যতটুকু শুনলাম যে স্টেশনে গিয়ে সেই টিকিটটা করিয়ে আনতে হয়, ওই ট্রাভেল পাসটা দেখিয়ে করিয়ে আনতে হয়, এরকম। এই ব্যাপারে বেশি কিছু বলছি না, জানি না যেহেতু। আরেকটা হচ্ছে, হ্যাঁ, ফিল্ড ওয়ার্কার, আর অনেকে আছে ফিল্ড ওয়ার্কার পোস্টে ফিল আপ করেছে, এছাড়াও অন্যান্য কোনো পোস্টে ফিল আপ করেছে। তো সেক্ষেত্রে বলে রাখি যে দুটো পরীক্ষা দিতেই হবে, এমন কোনো মানে নেই, বাধ্যতামূলক নেই। আর একটা পরীক্ষা দিলেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমি 10টা যদি ফর্ম ফিল আপ করি, আমি না দিতেই পারি আমার পরীক্ষা আমি না দিতেই পারি, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর ওই যে 250 টাকা ফেরতের ব্যাপারটা, সেটা হচ্ছে যে জানি না কীরকম সিস্টেম, আশা করি দুটো পরীক্ষা দিলে তবেই হবে ফেরতটা। কিন্তু ওই 250 টাকার জন্য
যদি মনে হয় যে আমি প্রিপেয়ার বা আমি দুটো পরীক্ষা দিতে পারবো, আমার সেন্টার খুব সামনে পড়েছে, আমি দিতে পারবো, শুধু তারাই দিতে যাও। যদি মনে হয় যে ঝামেলার ব্যাপার আছে, আগের দিনেরটা এক জায়গাতে, অন্য দিনেরটা আরেক জায়গাতে, যদি মনে হচ্ছে ঝামেলা হতে পারে, তাহলে দেওয়ার দরকার নেই। একটাতে ফোকাস করতে, আমি এর আগের ভিডিওতেও বলেছি যে কোনো একটাতে ফোকাস করো। সেটা হচ্ছে আমাদের যেহেতু পোস্ট মেইন হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, সেটাতে ফোকাস করো। আর হচ্ছে এই লাস্ট একদিন আছে, কালকে হচ্ছে ফিল্ড ওয়ার্কার পরীক্ষা এবং পরশু হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্টের পরীক্ষা। এই একদিনে কী করবে আমি বলে দিচ্ছি। পরীক্ষার আগে তোমার যদি মর্নিং শিফটে পরীক্ষা হয়, ওই যে রাত্রি 8টার দিকে বা 7টা 8টার দিকে যে পড়া শেষ করবে, আর পড়বে না, রেস্ট করবে, মাইন্ড রিল্যাক্স করবে। আর হচ্ছে তোমাদের যে যাদের সেকেন্ড শিফটে পরীক্ষা, তারা একদম সকাল থেকে কিচ্ছু পড়বে না, চেষ্টা করবে না পড়া, ঠিক আছে। আর যাদের ইভিনিং শিফটে পরীক্ষা, তারা মোটামুটি 10টা 11টার মধ্যে পড়তে পারো, তারপরে 5-6 ঘন্টা রিল্যাক্স করতে হবে। কারণ পরীক্ষার আগে যেগুলো পড়বে না, সেগুলো মনে তো থাকবেই না। আবার হচ্ছে সেগুলো বেশি ভুলে যাবে, যেগুলো পড়েছো সেগুলো বেশি ভুলে যাবে, গেজিয়ে যাবে, সব কিছু কনফিউশন হয়ে যাবে। তো মাইন্ড রিল্যাক্স রাখবে। আর যার যেখানে সেন্টার দেখবে, অ্যাডমিট কার্ডে হচ্ছে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে টাচ করলে তোমার এক্সাম সেন্টারটা দেখা যাবে গুগল ম্যাপের। এটা খুব ভালো একটা সিস্টেম করেছে আরআরবি। জানি না কতটা কি অ্যাকিউরেট দিয়েছে, কিন্তু খুব ভালো দিয়েছে। দেখে নেবে, সেই অনুযায়ী তোমরা চেষ্টা করবে যে যখন পরীক্ষা তার মোটামুটি 12 ঘন্টা আগে গিয়ে সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। যদি মর্নিং শিফটে পরীক্ষা হয়, তার আগের দিন অবশ্যই পৌঁছে যাবে। যদি সেকেন্ড শিফটে পরীক্ষা হয়, সকালবেলা একদম পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। তো এইভাবেই তোমরা এক্সামগুলো প্রিপেয়ার করো। আর যেটা বলছি, তোমরা অনেকে মানতেও পারো, না মানতেও পারো, চেষ্টা করবে কয়েকটা জিনিস মাথায় রাখার। পরীক্ষার হলে কী করবে, পরীক্ষা দেওয়ার সময় কী করবে। পরীক্ষা দেওয়ার সময় দেখো, আরআরবি হচ্ছে 3টে শিফটে পরীক্ষা, মেনলি হচ্ছে সব পোস্টে 3টে শিফটে করে পরীক্ষা হচ্ছে। তো এক্ষেত্রে আরআরবিতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে নর্মালাইজেশন প্রসেস। নর্মালাইজেশন প্রসেসটা কী করে জানো? আমার একটা শিফটে মনে করো একদম সহজ প্রশ্ন এসেছে, তোমার একটা শিফটে এসছে একটু জটিল, আরেকজনের খুব জটিল, তাহলে এটা তো মানা যায় না। সবাই ফর্ম ফিল আপ করেছে, সবার জন্য আলাদা কোশ্চেন, এটা তো মানা যায় না। তখন আরআরবি কী করে, একটা প্রসেস আছে সেদের নর্মালাইজেশন। ওই নর্মালাইজেশনে কী করে, দেখে কোন শিফটে কতজন গড়ে কত নাম্বার পেয়েছে, সেই অনুযায়ী তারা একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনে আমি যাচ্ছি না। তো সেই ক্যালকুলেশন অনুযায়ী তারা ঠিক করে যে কাদের কতটা নাম্বার বাড়ানো যাবে। ধরো আমি 60 পেয়েছি, বা আমাদের শিফটের গড় হয়েছে 60, আরেকটা শিফটের গড় পেয়েছে 70, আরেকটা শিফটে 80, মানে তাদের শিফট সহজ, আমার শিফট তুলনামূলক কম। কারণ হচ্ছে আমাদের শিফটে সবাই 60 করে পেয়েছে গড়ে, গড় বের করে নেয়, কতজন পরীক্ষা দিয়েছে সেই অনুযায়ী গড় বের করে নেয়। তো দেখে যে নর্মালাইজ করার জন্য এদের মার্কসটা একটু বেশি বাড়ানো দরকার, এদেরটা একটু কম বাড়ানো দরকার, এরকমভাবে বাড়ানো যায়। তো এই নর্মালাইজেশনের সুবিধা তখনই পাবে তোমরা, যখন হচ্ছে তোমরা নেগেটিভ মার্কিং কম করবে। নেগেটিভ মার্কিং তখনই কম হবে যখন হচ্ছে তোমার অজানা জিনিসকে তুমি উত্তর করবে না। আমি এটা আগেও বলেছি বিভিন্ন পরীক্ষার জন্য, এখনও বলছি, যেটা আমি নিজেও ফলো করি। তো সেটা হচ্ছে যে আমি যদি কোনো একটা জিনিস সম্পর্কে না জানি একদমই, ধরো আমাকে ইতিহাসের একটা দিয়েছে, আমি ইতিহাস কিচ্ছু জানি না, ধরো আমাকে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয়েছিল, আমি মনে করে জানি না, একটা সাল দিয়েছে, সেই সালের মধ্যে 4টার মধ্যে আমি গেস করলে কত হবে জানো? 25% উত্তর আমার সঠিক হওয়ার চান্স থাকবে এবং 75% চান্স থাকবে আমার ভুল হওয়ার। তাহলে আমি কেন করতে যাবো? তো এরকমই, যেটা সম্পর্কে আমি একদমই জানি না সেটা সম্পর্কে আমি করবো না। আবার এরকম যদি হয় কোনো প্রশ্ন, ধরো যে অ্যাড্রিনালিন কোন রুটে দেওয়া হয়, এখানে আছে আইএম, আইভি, সাবকাট এবং ইন্টারনাল, 4টে রুট দেওয়া আছে। এরপর আমি জানি যে সাবকাট রুট আর ইন্টারনাল রুট এই দুটোতে দেওয়া হয় না, তাহলে আমি এই দুটোকে মানে বাদ দিতে পারলাম, মানে এলিমিনেট করতে পারলাম, এই দুটো অপশন হবে না। বাকি দুটো অপশন যে আছে আইএম এবং আইভি, এই দুটোর মধ্যে উত্তর হতে পারে। তখন তোমাকে একটাতে গেস করতে হবে, কারণ সেক্ষেত্রে 50% চান্স আছে সঠিক হওয়ার এবং 50% চান্স আছে ভুল হওয়ার। তো এক্ষেত্রে তোমরা রিস্ক নিতে পারো যে এটাতে অ্যাটেম্প করবো, এই দুটোর মধ্যে একটা ঠিক হতে পারে, আমার 4টের মধ্যে একটা ঠিক হবে, এইভাবে অ্যাটেম্প করা একদমই উচিত না। তাহলে নেগেটিভ বাড়বে, এবং নেগেটিভ বাড়লে তোমার নর্মালাইজেশন মার্কসটা কমে যাবে, এবং ওই নর্মালাইজ মার্কস দিয়ে কিন্তু সিলেকশনটা হয়। আরআরবির প্রসেস অনেক জটিল। তো এটা নিয়ে জটিল বলে বেশি কিছু বলিও না, কারণ হচ্ছে এটা বোঝানো আমার পক্ষে সম্ভব না, ওই নর্মালাইজেশন প্রসেসটা বোঝানো। এছাড়াও ইউটিউবে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে নর্মালাইজেশন প্রসেস, বিভিন্ন স্যাররা বিভিন্ন বানিয়ে রেখেছেন, তো সেগুলো দেখে নিতে পারো। মেন ফান্ডা হচ্ছে নেগেটিভ মার্কিং কম করতে হবে। নেগেটিভ মার্কিং যত বেশি করবে, নেগেটিভ মার্কিং দুটো ক্ষতি, একটা হচ্ছে নর্মালাইজেশন কম মার্কস বাড়বে, আর একটা হচ্ছে নেগেটিভ মার্কিংয়ের ক্ষতি, সেটা হচ্ছে যে যদি তোমার টাই হয়, ধরো আমি 60 পেয়েছি, আরেকজন 60 পেয়েছে, তো সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং যদি এরকম হয়, দেখবে বয়সের ওখানে উল্লেখ থাকে, টাই হলে কে নেগেটিভ কম করেছে তাকে আগে দেওয়া হবে। মানে তুমি যদি নেগেটিভ বেশি করো, তোমার যদি টাই ব্রেকিং হয়, তোমার যদি লাস্ট পজিশন থাকো, যে একজনই সিলেকশন হবে এই দুজনের মধ্যে, তুমি যদি বেশি নেগেটিভ করো, তোমার কিন্তু সিলেকশনটা চলে যাবে। তোমার যে অন্য একজন বন্ধু, তার বয়স কম হলেও তোমার থেকে, সে কিন্তু সিলেক্টেড হয়ে যাবে, নেগেটিভ তুমি বেশি করছো বলে, সে নেগেটিভ কম করেছে বলে। তো এক্ষেত্রে নেগেটিভ মার্কিংটা সব থেকে ভালো, বড় ব্যাপার। আরেকটা জিনিস, অনেকেই ভাববে যে হ্যাঁ, 4টার মধ্যে যদি একটা লেগে যায় তাহলেই তো হয়ে গেল আমার, কিন্তু এরকমটা না, এরকম লাগে না, খুব সহজে লাগে না। যদি তোমার সেই জিনিসটা জানা থাকে তবেই সেটা লাগবে। আর হচ্ছে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে ওই অ্যাটেম্প করার সময় দেখবে কয়েকটা কালার কোড থাকে, সাদা থাকে, লাল থাকে, সবুজ থাকে, পার্পেল থাকে, পার্পেলের উপরে সবুজ কালারের টিক মার্ক থাকে।
তো সেইগুলো বোঝার আছে। যদি সাদা থাকে একদম, সেগুলো তোমরা ইনস্ট্রাকশনটা পড়ে নেবে পরীক্ষা দেওয়ার আগে। এছাড়াও আমার মক টেস্টের ভিডিওটা দেখবে, ওখানে দেখানো আছে কীভাবে কী কালার হচ্ছে। তো হ্যাঁ, সাদা যদি থাকে তাহলে তার মানে হচ্ছে সেই কোশ্চেনটা তুমি এখনও দেখোইনি। আর যদি তুমি সেই কোশ্চেনটা দেখেছো এবং অ্যান্সার করেছো এবং 7 নেক্সট করেছো, তাহলে সেটা সবুজ হয়ে যাবে। এবং যদি তুমি দেখেছো কোশ্চেনটা শুধুই মানে পারোনি 7 নেক্সট করেছো, তাহলে লাল হয়ে যাবে। আর যদি তুমি মার্ক ফর রিভিউ মানে পরে এসে দেখবো আমি এটা, তাহলে তোমার সেটা পার্পল কালার হয়ে যাবে। এরকম কালার কোড বা ইনস্ট্রাকশন যেটা আছে সেটা তোমরা একবার পড়ে নেবে, পরীক্ষা দেওয়ার আগে একবার পড়ে নেবে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। যাদের মনে হয় তারা দেখবে, যাদের মনে হয় না দরকার নেই জানি সব কিছু, তাহলে ঠিক আছে, নো প্রবলেম। যেহেতু অনেকজন বলেছিল তার জন্যই একটু বানালাম। আমি বানাতে পারছি না, দেখতে পাচ্ছি আমি ছাদে এখন আছি, বানানোর মতো সুযোগ আমার নেই এখন। তো তাও সকালবেলা, যাই হোক, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট। পরীক্ষা দেওয়ার পরে ফিডব্যাকটা দিও। আমি হ্যাঁ, এটা বলা হলো না, সেটা হচ্ছে যে পরীক্ষার পরে আমার চ্যানেলে দুটো লিঙ্ক দেবো। সেই দুটো লিঙ্কে তোমাদের পরীক্ষা রিলেটেড কিছু ডিটেলস তোমরা শেয়ার করবে সেখানে। আমি তাহলে কী করবো, চেষ্টা করবো যে তোমাদের কাট অফ কীরকম যেতে পারে এবং পেপার অ্যানালাইসিস, এই দুটো ব্যাপার আমি চেষ্টা করবো দেওয়ার, ঠিক আছে? তো ওই একটা ফর্ম দেবো, সেটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, আর হচ্ছে ইউটিউবে শেয়ার করে দেবো, সব জায়গাতে শেয়ার করে দেবো। তোমরা যে কোনো একটা জায়গাতে জয়েন থাকো, সেখানে তোমরা পেয়ে যাবে সেই ফর্মটা। তাহলে তোমাদের কাট অফ মার্কস কীরকম যেতে পারে, কার কতটা কী সিলেকশন হওয়ার চান্স থাকতে পারে, সেই নিয়ে একটা ডিটেলসে আলোচনা করা যেতে পারে। সেটা অবশ্যই 3-4 দিন পরে আমি চেষ্টা করবো, কারণ 2 তারিখে আবার একটা পরীক্ষা আছে, নর্থ সাইডের মেন্স। তো তারপরে আমি চেষ্টা করবো, লিঙ্কটা তোমাদেরকে পরীক্ষা হয়ে গেলে তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? চলো, টাটা, ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে।